নমস্কার। অডিও বুক বাই বাণী স্মৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ পড়ে শোনাবো অপরাজিতর তৃতীয় পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অপুর মনসা পোতার বাড়ির আশ্রয় হইতে নতুন আশ্রয় হইল বোর্ডিং। অপুর সরল স্বভাবের জন্য কিছুদিনের মধ্যে সে সকলের প্রিয় হইয়া উঠিল। ক্লাস 4-এর এক ছাত্রের অস্বাভাবিক উত্তরে স্কুল পরিদর্শক মুগ্ধ হইল। এবারে গল্পের পরবর্তী অংশ। ফাল্গুন মাসের প্রথম হইতেই স্কুল কম্পাউন্ডের চারিপাশে গাছপালা নতুন পাতা গজাইল। ক্রিকেট খেলার মাঠে বড় বাদাম গাছটার রক্তাভ কচি সবুজ পাতা সকালে রৌদ্রে দেখিতে হইল চমৎকার। শীত একেবারে নাই বলিলেই হয়। বোর্ডিংয়ের রাসবিহারীর দল পরামর্শ করিল মামজুয়ানে দোলের মেলা দেখিতে যাইতে হইবে। মামজুয়ানের মেলা এ অঞ্চলে বিখ্যাত মেলা। অপু খুশির সহিত রাসবিহারীদের দলে ভিড়িল। মামজুয়ানের মেলার কথা অনেকদিন হইতে সে শুনিয়া আসিতেছে। তাহা ছাড়া নিশ্চিন্দপুর ছাড়িয়া পর্যন্ত কোথাও মেলা বা বারোয়ারি আর কখনো দেখা ঘটে নাই। সুপারিনটেন্ডেন্ট বিধুবাবু দুদিনের ছুটি দিলেন। অপু অনেকদিন পরে যেন মুক্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। ক্রোশ 3 পথ, মাঠ ও কাঁচা মাটির রাস্তা, ছোট ছোট গ্রাম। কুমারেরা চাকা ঘুরাইয়া কলসি গড়িতেছে। পথের ধারে ছোট দোকানে দোকানদার রেডির ফলের বীজ ওজন করিয়া লইতেছে। সজিনা গাছ সব ফুলে ভর্তি, এমন চমৎকার লাগে। ছুটি ছাটা ও শনি রবিবারে সীমাবদ্ধ না হইয়া এই যে জীবনধারা পথের দুই পাশে, দিনে রাত্রে, শত দুঃখে সুখে আকাশ বাতাসের তলে নিরাবরণ মুক্ত প্রকৃতির সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক পাতাইয়া চঞ্চল আনন্দে ছুটিয়া চলিয়াছে, এই জীবনধারার সহিত সে নিজেকে পরিচিত করিতে চায়। মাঠে কাহারও শুকনা খেজুর ডালের আগুনের রস জাল দিতেছে দেখিয়া তাহার ইচ্ছা হইল সে তাহাদের কাছে গিয়া খানিকক্ষণ রস জাল দেওয়া দেখিবে। বসিয়া বসিয়া শুনিবে উহারা কি কথাবার্তা বলিতেছে। ননি বলিল, তোকে পাগল বলি কি আর সাধে? দূর দূর, আর কি দেখবি ওখানে? অপু অপ্রতিভ মুখে বলিল, আয় না, ওরা কি বলছে শুনি। ওরা কত গল্প জানে জানিস, আয় না। রাজু রায়ের পাঠশালার সেই দিনগুলি হয়তো বয়স্ক লোকের গল্পের ও কথাবার্তার প্রতি তাহার প্রবল মোহ আছে। একটা বিস্তৃততর অপরিচিত জীবনের কথা ইহাদের মুখে শোনা যায়। অপু ছাড়িয়া যাইতে রাজি নয়। রাসবিহারীর দল অগত্যা তাহাকে ফেলিয়া চলিয়া গেল। সুশ্রী চেহারার ভদ্রলোকের ছেলে দেখিয়া মুচিরা খুব খাতির করিল। খেজুর রস খাইতে আসিয়াছে ভাবিয়া মাটির নতুন ভার ধুইয়া জিরান কাঠের টাটকা রস লইয়া আসিল। ইহাদের কাছে অপু আদৌ মুখচোরা নয়। ঘণ্টা খানেকের উপর সে তাহাদের সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুড় চাল দেওয়া দেখিল। মামজুয়ানের মেলায় পৌঁছতে তাহার হইয়া গেল বেলা 12টা। প্রকাণ্ড মেলা, ভয়ানক ভিড়। রৌদ্রে 3 ক্রোশ পথ হাঁটিয়া মুখ রাঙা হইয়া গিয়াছে। সঙ্গীদের মধ্যে কাহাকেও সে খুঁজিয়া বাহির করিতে পারিল না। ক্ষুধা ও তৃষ্ণা দুই পাইয়াছে। ভালো খাবার খাইবার পয়সা নাই।
একটা দোকান হইতে সামান্য কিছু খাইয়া এক ঘুঁটি জল খাইল। তাহার পর একটা পাখির খেলার তাঁবুর ফাঁক দিয়া দেখিবার চেষ্টা করিল ভেতরে কি খেলা হইতেছে। একজন পশ্চিমা লোক হটাইয়া দিতে আসিল। অপু বলিল, কত করে নেবে খেলা দেখতে? 2 পয়সা দেব, দেখাবে? লোকটি বলিল, এখন খেলা শুরু হইয়া গিয়াছে, আধ ঘন্টা পরে আসিতে। একটা পানের দোকানে গিয়া জিজ্ঞাসা করিল, যাত্রা কবে বসবে জানো? বিকালে লোকের ভিড় খুব বাড়িল। দোকানে দোকানে, বিশেষ করিয়া পানের দোকানগুলিতে খুব ভিড়। খেলা ও ম্যাজিকের তাঁবুগুলির সামনে খুব ঘণ্টা ও জয়ঢাক বাজিতেছে। অপু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল। একটা বড় তাঁবুর বাহিরে আলকাত্রা মাখা জন 2 লোক বাঁশের মাচার উপর দাঁড়াইয়া কৌতূহলী জনতার সম্মুখে খেলার অত্যাশ্চর্যতা ও অভিনবত্বের নমুনা স্বরূপ একটা লম্বা নীল কাগজের মালা নানা অঙ্গভঙ্গি সহকারে মুখ হইতে টানিয়া বাহির করিতেছে। সে পাশের একটা লোককে জিজ্ঞাসা করিল, এ খেলা কয় পয়সা জানো? নিশ্চিন্দিপুরে থাকিতে বাবার বইয়ের দপ্তরে একখানা পুরাতন বই ছিল। তাহার মনে আছে, বইখানার নাম রহস্য লহরী। রুমাল উড়াইয়া দেওয়া, কাটা মুন্ডুকে কথা বলানো, 1 ঘন্টার মধ্যে আমচারার ফল ধরানো প্রভৃতি নানা ম্যাজিকের প্রক্রিয়া বইখানাতে ছিল। অপু বই দেখিয়া 2-1 বার চেষ্টা করিতে গিয়াছিল, কিন্তু নানা বিলাতি ঔষধের ফর্দ ও উপকরণের তালিকা দেখিয়া, বিশেষ করিয়া নিষাদল দ্রব্যটি কি বা তাহা কোথায় পাওয়া যায় ঠিক করিতে না পারিয়া অবশেষে ছাড়িয়া দেয়। সে মনে মনে ভাবিল, ওই সব দেখেই তো সব শেখে। বাবা সেই বইখানাতে কত ম্যাজিকের কথা লেখা ছিল। নিশ্চিন্দিপুর থেকে আসবার সময় কোথায় যে গেল বইখানা? চারিধারে বাজনার শব্দ, লোকজনের হাসি খুশি, খেলো সিগারেটের ধোঁয়া, ভিড়, আলো, সাজানো দোকানের শাড়ি। তাহার মন উৎসবের নেশায় মাতিয়া উঠিল। একদল ছেলে মেয়ে একখানা গরুর গাড়ির ছইয়ের ভেতর হইতে কৌতূহল ও আগ্রহে মুখ বাড়াইয়া ম্যাজিকের তাঁবুর জীবন্ত বিজ্ঞাপন দেখিতে দেখিতে যাইতেছে। সকল লোককেই সিগারেট খাইতে দেখিয়া তাহার ইচ্ছা করিল সেও খায়। একটা পানের দোকানে ক্রেতার ভিড়ের পেছনে খানিকটা দাঁড়াইয়া অবশেষে একটা কাঠের বাক্সের উপর উঠিয়া একজনের কাঁধের উপর দিয়া হাত বাড়াইয়া দিয়া বলিল, 1 পয়সার দাও তো, এই যে এইদিকে 1 পয়সার সিগারেট, ভালো দেখে দিও, যা ভালো। একটা গাছের তলায় বইয়ের দোকান দেখিয়া সেখানে দাঁড়াইল। চটের থলির উপর বই বিছানো। দোকানি খুব বুড়া, চোখে সুতা বাঁধা চশমা। একখানা ছবিওয়ালা চটি আরব্য উপন্যাস অপুর পছন্দ হইল। সে পড়ে নাই, কিন্তু দোকানি দাম বলিল 8 আনা। হাতে পয়সা থাকিলে সে কিনিত। বইখানা আর একবার দেখিতে গিয়া হঠাৎ সম্মুখের দিকে চোখ পড়াতে সে অবাক হইয়া গেল। সম্মুখের একটা দোকানের সামনে দাঁড়াইয়া আছে পটু, তার নিশ্চিন্দিপুরের বাল্য সঙ্গী পটু। অপু তাড়াতাড়ি আগাইয়া গিয়া হাত দেখাতেই পটু মুখ ফিরাইয়া তাহার দিকে চাহিল। প্রথমটা যেন চিনিতে পারিল না, পরে প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল,
অপুদা, এখানে কি করে? কোথা থেকে অপুদা? অপু বলিল, তুই কোথা থেকে? আমার তো দিদির বিয়ে হয়ে গেছে এই লাউখালি, এইখান থেকে 2 ক্রোশ, তাই মেলা দেখতে এলাম। তুই কি করে এলি কাশি থেকে? অপু সব বলিল। বাবার মৃত্যু, বড়লোকের বাড়ি, মনসাপোতা স্কুল। জিজ্ঞাসা করিল, বিনিদির বিয়ে হয়েছে মামজোয়ানের কাছে? বেশ তো। অপুর মনে পড়িল অনেকদিন আগে দিদির চড়ুই ভাতিতে বিনিদির ভয়ে ভয়ে আসিয়া যোগ দেওয়া। গরিব অগ্রদানী বামুনের মেয়ে, সমাজে নিচু স্থান, নম্র ও ভীরু চোখ দুটি সর্বদাই নামানো, অল্পেই সন্তুষ্ট। দুজনেই খুব খুশি হইয়াছিল। অপু বলিল, মেলার মধ্যে বড্ড ভিড় ভাই, চল কোথাও একটু ফাঁকা জায়গাতে গিয়ে বসি, অনেক কথা আছে তোর সঙ্গে। বাহিরের একটা গাছতলায় দুজনে গিয়া বসিল। তাহাদের বাড়িটা কিভাবে আছে, রানুদি কেমন, নেড়া, পটল, নীলু, সতুদা ইহারা, ইছামতি নদীটা। পটু সব কথার উত্তর দিতে পারিল না। পটু আজ অনেক দিন গ্রাম ছাড়া। পটুর আপন মা নেই, সৎ মা। অপুরা দেশ ছাড়িয়া চলিয়া যাওয়ার পর হইতে সে সঙ্গীহীন হইয়া পড়িয়াছিল। দিদির বিবাহের পরে বাড়িতে একেবারেই মন টিকিল না। দিদির বাড়ি মাঝে মাঝে আসে, এখানে থাকিয়া যদি পড়াশুনোর সুযোগ হয় সেই চেষ্টায় আছে। অনেকদিন গ্রাম ছাড়া, সেখানকার বিশেষ কিছু খবর জানে না। তবে শুনিয়া আসিয়াছিল শীঘ্রই রানীদির বিবাহ হইবে। সে 3 বছর আগেকার কথা, এতদিনে নিশ্চয় হইয়া গিয়াছে। পটু কথা বলিতে বলিতে অপুর দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। রূপকথার রাজপুত্রের মতো চেহারা হইয়া উঠিয়াছে অপুদার। কি সুন্দর মুখ! অপুদার কাপড় চোপড়ের ধরনও একেবারে পরিবর্তিত হইয়াছে। অপু তাহাকে একটা খাবারের দোকানে লইয়া গিয়া খাবার খাওয়াইল। বাহিরে আসিয়া বলিল, সিগারেট খাবি? তাহাকে ম্যাজিকের তাঁবুর সামনে আনিয়া বলিল, ম্যাজিক দেখিসনি তুই? আয় তোকে দেখাই। পরে সে 8 পয়সার 2খানা টিকিট কাটিয়া উৎসুক মুখে পটুকে লইয়া ম্যাজিকের তাঁবুতে ঢুকিল। ম্যাজিক দেখিতে দেখিতে অপু জিজ্ঞাসা করিল, আমরা চলে এলে রানুদি বলতো নাকি আমাদের কথা কিছু? না, খুব বলিত। পটুর কাছে কতদিন জিজ্ঞাসা করিয়াছি অপু তাহাকে কোনো পত্র লিখিয়াছে কি না, তাহাদের কাশির ঠিকানা কি। পটু বলিতে পারে নাই। শেষে পটু বলিল, বুড়ো নরোত্তম বাবাজি তোর কথা ভারী বলতো। অপুর চোখ জলে ভরিয়া আসিল। তাহার বষ্টুম দাদু এখনো বাঁচিয়া আছে, এখনো তাহার কথা ভুলিয়া যায় নাই। মধুর প্রভাতের পদ্ম ফুলের মতো ছিল দিনগুলো। আকাশ ছিল নির্মল, বাতাস ছিল শান্ত, নবীন উৎসাহ ভরা মধু ছন্দ, মধুর নিশ্চিন্দিপুর, মধুর ইছামতির কলমর্মর, মধুর তাহার দুঃখী দিদি দুর্গার স্নেহ ভরা ডাগুর চোখের স্মৃতি। কত দূর কত দূর চলিয়া গেছে। খেলাঘরের দোকানে নোনা পাতার পান বিক্রি, সেই সতুদার মাকাল ফল চুরি করিয়া দৌড় দেওয়া। একবার একখানা বইতে সে পড়িয়াছিল, দেবতার মায়ায় একটা লোক স্নানের সময় জলে ডুব দিয়া পুনরায় উঠিবায় সে সামান্য ফাঁকটুকু তাহাদের মধ্যে 60 বৎসরের সুদীর্ঘ জীবনের
সকল সুখ দুঃখ ভোগ করিয়াছিল। যেন তাহার বিবাহ হইল, ছেলে মেয়ে হইল, তাহারা সব মানুষ হইল, কতক বা মরিয়া গেল, বাকিগুলির বিবাহ হইল, নিজেও সে বৃদ্ধ হইয়া গেল। হঠাৎ জল হইতে মাথা তুলিয়া দেখে কোথাও কিছু নাই, সে যেখানে সেখানেই আছে। কোথায় বা ঘর বাড়ি ছেলে মেয়ে। গল্পটা পড়িয়া পর্যন্ত মাঝে মাঝে সে ভাবে তাহারও এরকম হয় না। এক এক সময় তাহার মনে হয় হয়তো তাহারই হইয়াছে। এ সব কিছু না, স্বপ্ন। বাবার মৃত্যু, এই বিদেশে এই স্কুলে পড়া, সব স্বপ্ন। কবে একদিন ঘুম ভাঙিয়া উঠিয়া দেখিবে সে নিশ্চিন্দিপুরের বাড়িতে তাহাদের সেই বনের ধারের ঘরটাতে আষাঢ়ের পরন্ত বেলায় ঘুমাইয়া পড়িয়াছিল। সন্ধ্যার আগে পাখির কলরবে জাগিয়া উঠিয়া চোখ মুছিতে মুছিতে ভাবিতেছে কি সব ভিজে ভিজে অর্থহীন স্বপ্নই না সে দেখিয়াছে ঘুমের ঘোরে। বেশ মজা হয়। আবার তাহার দিদি ফিরিয়া আসে, তাহার বাবা, তাহাদের বাড়িটা। একদিন ক্লাসে সত্যেনবাবু একটা ইংরেজি কবিতা পড়াইতেছিলেন। নামটা গ্রেভস অফ এ হাউস হোল্ড। নির্জনে বসিয়া সেটা আবৃত্তি করিতে করিতে তাহার চোখ দিয়া জল পড়ে। ভাই বোনেরা একসঙ্গে মানুষ, এক মায়ের কোলে পিঠে, এক ছেঁড়া কাঁথার তলে। বড় হইয়া জীবনের ডাকে কে কোথায় গেল চলিয়া, কাহারও সমাধি সমুদ্রে, কাহারও কোনো অজানা দেশের অপরিচিত আকাশের তলে, কাহারও বা ফুল ফুটা কোনো গ্রাম্য বনের ধারে। আপনা আপনি পথ চলিতে চলিতে এইসব স্বপ্নে সে বিভোর হইয়া যায়। কত কথা যেন মনে ওঠে, কত লোকের দুঃখ দুর্দশার কাহিনী। নিশ্চিন্দিপুরে জানালার ধারে বসিয়া বাল্যের সে ছবি দেখে। সে বিপন্ন কর্ণ, নির্বাসিত সীতা, দরিদ্র বালক অশ্বত্থামা, পরাজিত রাজা দুর্যোধন, পল্লী বালিকা জোয়ান। বুঝাইয়া বলিবার বয়স তাহারও এখনো হয় নাই। ভাবকে সে ভাষা দিতে জানে না। অল্প দিনের জীবনে অধীত সমুদয় পদ্য ও কাহিনী অবলম্বন করিয়া সে যেভাবে সুখে দুঃখে আশায় নিরাশায় গাথা বনফুলের হার। প্রথম উচ্চারিত ঋক মন্ত্রের কারণ ছিল যে বিস্ময়, সে আনন্দ। তাহাদেরই স্বগোত্র, তাহাদের মতোই ঋদ্ধিশীল ও অবাচ্য সৌন্দর্যময়। রাগরক্ত সন্ধ্যার আকাশে সত্যের প্রথম সুখ তারা। কে জানে ওর মনের সেসব গহন গভীর গোপন রহস্য, কে বোঝে? ম্যাজিকের তাঁবু হইতে বাহির হইয়া দুজনে মেলার মধ্যে ঢুকিল। বোর্ডিংয়ের একটি ছেলের সঙ্গেও তাহার দেখা হইল না, কিন্তু তাহার আমোদের তৃষ্ণা এখনো মেটে নাই। এখনো ঘুরিয়া ফিরিয়া দেখিবার ইচ্ছা। বলিল, চল পুটু, দেখে আসি যাত্রা বসবে কখন। যাত্রা না দেখে যাসনে যেন। পটু বলিল, অপুদা, কোন ক্লাসে পড়িস তুই? অপু অন্যমনস্কভাবে বলিল, ওই যে ম্যাজিক দেখলি, ও আমার বাবার একখানা বই ছিল, তাতে সব লেখা ছিল কি করে করা যায়। জিনিস পেলে আমিও করতে পারি। কোন ক্লাসে তুই? 4th ক্লাসে। একদিন আমাদের স্কুলে চল, দেখে আসবি, দেখবি কত বড় স্কুল। রাত্রে আমার কাছে থাকবি এখন। একটু থামিয়া বলিল, সত্যি এত জায়গায় তো গেলাম, নিশ্চিন্দিপুরের মতো আর কিছুই লাগে না, কোথাও ভালো লাগে না। তোরা যাবি নে আর সেখানে? সেখানে তোদের জন্য সবাই দুঃখ করে, তোর কথা তো বলে সবাই। পরে সে হাসিয়া বলিল,
অপুদা, তোর কাপড় পরার ধরন পর্যন্ত বদলে গেছে। তুই আর সেই নিশ্চিন্দিপুরের পাড়া গিয়ে ছেলে নেই। অপু খুব খুশি হইল। গর্বের সহিত গায়ের শার্টটা দেখাইয়া বলিল, কেমন রংটা না? ফার্স্ট ক্লাসের রমাপতি তার গায়ে আছে, তাই দেখে ওটা কিনেছি, 1.5 টাকা দাম। সে কথা বলিল না যে শার্টটা সে অগ্র পশ্চাৎ না ভাবিয়া অপরের দেখা দেখি দর্জির দোকান হইতে ধারে আনিয়াছে। দর্জির অনবরত তাগাদা সত্ত্বেও এখনো দাম দিয়া উঠিতে পারিতেছে না। বেলা বেশ পড়িয়া আসিয়াছে। আলকাত্রা মাখা জীবন্ত বিজ্ঞাপনটি বিকট চিৎকার করিয়া লোক জড়ো করিতেছে। পটু সন্ধ্যার কিছু পূর্বে দিদির বাড়ির দিকে রওনা হইল। অপুর সহিত এত কাল পরে দেখা হওয়াতে সে খুব খুশি হইয়াছে। কোথা হইতে অপুদা কোথায় আসিয়া পড়িয়াছে, তবুও স্রোতের তৃণের মতো ভাসিতে ভাসিতে অপুদা আশ্রয় খুঁজিয়া পাইয়াছে। কিন্তু এই 3 বৎসর কাল সেও তো ভাসিয়া বেড়াইতেছে, তাহার কি কোনো উপায় হইবে না? সন্ধ্যার পর বাড়ি পৌঁছিল। তাহার দিদি বিনির বিবাহ বিশেষ অবস্থাপন্ন ঘরে হয় নাই। মাটির বাড়ি, খড়ের চাল, খান 2-3 ঘর, পশ্চিমের ভিটায় পুরানো আমলের কোঠা ভাঙিয়া পড়িয়া আছে। তাহারই একটা ঘরে বর্তমানে রান্নাঘর, ছাদ নাই, আপাতত খড়ের ছাউনি, একখানা চাল ইটের দেওয়ালের গায়ে কাঁধভাবে বসানো। বিনি ভাইকে খাবার খাইতে দিল, বলিল, কিরকম দেখলি মেলা? সে এখন 18-19 বছরের মেয়ে, বিশেষ মোটা সোটা হয় নাই, সেই রকমই আছে। গলার স্বর শুধু বদলাইয়া গিয়াছে। পটু হাসি মুখে বলিল, আজ কি হয়েছে জানিস দিদি? অপুর সঙ্গে দেখা হয়েছে মেলায়। বিনি বিস্ময় সুরে বলিল, অপু? সে কি করে, কোথা থেকে? পরে পটুর মুখে সব শুনিয়া সে অবাক হইয়া গেল। বলিল, বড্ড দেখতে ইচ্ছে করে। আহা, সঙ্গে করে আনলি না কেন? দেখতে বড় হয়েছে। সে অপুই আর নাই, দেখলে চেনা যায় না? আরো সুন্দর হয়েছে দেখতে, তবে সেই রকমই পাগলা আছে এখনো, ভারী সুন্দর লাগে। এমন হয়েছে এতকাল পরে দেখা হয়ে আমায় মেলার যাওয়াই আজ সার্থক হয়েছে। খুড়িমা মনসাপতা থাকে বললে, সেখান থেকে কত দূর? সে অনেক, রেলে যেতে হয়। মামজোয়ান থেকে 9-10 ক্রোশ হবে। বিনি বলিল, আহা, একদিন নিয়ে আসিস না অপুকে, একবার দেখতে ইচ্ছা করে। ছাদ ভাঙা রান্নাবাড়ির রোয়াকে পটু খাইতে বসিল। বিনি বলিল, তোর চক্রবর্তী মশাইকে একবার বলি দেখিস দেখি কাল। বলিস 3 বছর থাকতে দাও, তারপর নিজের চেষ্টা নিজে করব। পটু বলিল, 3 বছর মধ্যে পড়া শেষ হয়ে যাবে না, 6-7 বছরের কম কি পাশ দিতে পারবো? অপুদা বাড়িতে পড়ে কত লেখাপড়া জানতো, আমি তো তাও পড়িনি। তুমি একবার চক্রবর্তী মশাইকে বলো না দিদি। বিনি বলিল, আমিও বলবো এখন, বড্ড ভয় করে। পাশে আবার ঠাকুরজি হাত পা নেড়ে ওঠে, বড় ঠাকুরজিকে একবার ধরতে পারিস? আমি কথা কইলে তো কেউ শুনবে না, ও যদি বলে তবে হয়। পটু যে তাহা বোঝে না এমন নয়, অর্থাভাবে দিদিকে ভালো পাত্রের হাতে দিতে পারা যায় নাই। দোজবর, বয়সও বেশি, ও পক্ষের গুটি কতক ছেলে মেয়েও আছে, 2 বিধবা ননদ বর্তমান।
ইহারা সকলেই তাহার দিদির প্রভু। ভালো মানুষ বলিয়া সকলেই তাহার উপর দিয়া 16 আনা প্রভুত্ব চালাইয়া থাকে। উদয়াস্ত খাটিতে হয়। বাড়ির প্রত্যেকেই বিবেচনা করে তাহাকে দিয়া ব্যক্তিগত ফরমাস খাটাইবার অধিকার ইহাদের প্রত্যেকেরই আছে। কাজেই তাহাকে কেহ দয়া করে না। অনেক রাত্রে বিনির স্বামী অর্জুন চক্রবর্তী বাড়ি ফিরিল। মামজোয়ানের বাজারে তাহার খাবারের দোকান আছে। আজকাল মেলায় সময় বলিয়া রাত্রে একবার আহার করিতে আসে মাত্র, খাইয়াই আবার চলিয়া যায়। রাত্রেও কেনা বেচা হয়। লোকটি ভারী কৃপণ। বিনি রোজই আশা করে ছোট ভাইটা এখানে কয়দিন হইল আসিয়াছে, এ পর্যন্ত কোনোদিন একটা রসগোল্লাও তাহার জন্য হাতে করিয়া বাড়ি আসে নাই। অথচ নিজেরই তো খাবারের দোকান। এরকম লোকের কাছে ভাইয়ের সম্বন্ধে কি কথাই বা সে বলিবে। তবুও বিনি বলিল। স্বামীকে ভাত বাড়িয়া দিয়া সে সামনে বসিল। ননদেরা কেহ রান্নাঘরে নাই। এছাড়া আর সুযোগ ঘটিবে না। অর্জুন চক্রবর্তী বিস্ময় সুরে বলিল, পটল এখানে থাকবে? বিনি মরিয়া হইয়া বলিল, ওই ওর সমান অপূর্ব বলে ছেলে আমাদের গায়ের, সেও পড়ছে। এখানে যদি থাকে তবে ওই মামজোয়ানির স্কুলে গিয়ে পড়তে পারে, একটা হিললে হয়। অর্জুন চক্রবর্তী বলিল, ওসব হবে টবে না। দোকানের অবস্থা ভালো নয়। দোলের বাজারে খাজনা বেড়ে গিয়েছে দুনো, অথচ দোকানে আয় নেই। মামজোয়ানের খুঁটি খুলে 4 আনা সের ছানা তাই বিকোচ্ছে 10 আনায়। তা লাভ করবো না খাজনা দেব না মহাজন মেটাবো? মেলা দেখে বাড়ি চলে যাক, ওসব ঝক্কি এখন নেওয়া যাবে না। বিনি খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিল, বৈশাখ মাসের দিকে আসতে বলবো? অর্জুন চক্রবর্তী বলিল, বৈশাখ মাসের বাকিটা আর কি, আর মাস দেরিক বই তো নয়। ওসব এখন হবে না। ওসব নিয়ে এমন দিক করো না, ভালো লাগে না। সারাদিন খাটুনির পর বলে নিজের জ্বালায় তাই বাঁচি নে আবার। হ্যাঁ। বিনি আর কিছু বলিতে সাহস করিল না। মনে খুব কষ্ট হইল। ভাইটা আশা করিয়া আসিয়াছিল দিদির বাড়ি থাকিয়া পড়িতে পাইবে। বলিল, আচ্ছা, অপু কেমন করে পড়ছে রে? পটু বলিল, সে যে স্কলারশিপ পেয়েছে তাতেই খরচ চলে যায়। বিনি বলিল, তুই তা পাস নে, তাহলে তোরও তো। পটু হাসিয়া বলিল, না পড়ে স্কলারশিপ পাবো? বা তো পাস দিলে তবে পাওয়া যাবে। সেসব আমার হবে না। অপুদা ভালো ছেলে, ও কি আর আমার হবে? মিনি বলিল, তুই অপুকে একবার বল দেখবি, ও ঠিক একটা কিছু তোকে জোগাড় করে দিতে পারে। দুজনে পরামর্শ করিয়া তাহাই অবশেষে যুক্তিযুক্ত বিবেচনা করিল। সর্বজয়া পিছু পিছু উঠিয়া বড় ঘরের দরজাটা বন্ধ করিয়া দিতে আসিল। সম্মুখের উঠানে নামিয়া বলিল, মাঝে মাঝে এসো বৌমা, বাড়ি আগলে পড়ে থাকতে হয়। নইলে দুপুরবেলা একবার ভাবি তোমাদের ওখানে একটু বেরিয়ে আসি। সেদিন বাপু গোয়ালপাড়ায় চুরি হয়ে যাওয়ার পর বাড়ি ফেলে যেতে ভরসা পাইনি। তেলি বাড়ির বড় বধূ বেড়াইতে আসিয়াছিল। 3 বছরের ছোট মেয়েটির হাত ধরিয়া হাসি মুখে চলিয়া গেল। এতক্ষণ সর্বজয়া বেশ ছিল। ইহারা সব দুপুরের পর আসিয়াছিল। গল্প গুজবে সময়টা তবু একরকম কাটিল, কিন্তু একা একা সে তো আর থাকিতে পারে না। শুধুই সব সময় দিন নাই রাত্রি নাই,
অপুর কথা মনে পড়ে। অপুর কথা ছাড়া অন্য কথা তাহার মনে স্থান পায় না। আজ সে গিয়াছে প্রায় 5 মাস হইল। কত শনিবার, কত ছুটির দিন চলিয়া গিয়াছে এই 5 মাসের মধ্যে। সর্বজয়া সকালে উঠিয়া ভাবিয়াছে আজ দুপুরে আসিবে। দুপুর চলিয়া গিয়া ভাবিয়াছে বৈকালে আসিবে। অপু আসে নাই। অপুর কত জিনিস ঘরে পড়িয়া আছে, কত স্থান হইতে কত কি সংগ্রহ করিয়া আনিয়া রাখিয়া দিয়াছে। অবুধ পাগল ছেলে। শূন্য ঘরের দিকে চাহিয়া সর্বজয়া হাঁপায়। অপুর মুখ মনে আনিবার চেষ্টা করে। এক একবার তাহার মনে হয় অপুর মুখ সে একেবারে ভুলিয়া গিয়াছে। যতই জোর করিয়া মনে আনিবার চেষ্টা করে ততই সে মুখ অস্পষ্ট হইয়া যায়। অপুর মুখের আদলটা মনে আনিলেও ঠোঁটের ভঙ্গিটা ঠিক মনে পড়ে না, চোখের চাহনিটা মনে পড়ে না। সর্বজয়া একেবারে পাগলের মতো হইয়া ওঠে। অপুর, তাহার অপুর মুখ সে ভুলিয়া যাইতেছে। কেবলই অপুর ছেলেবেলার কথা মনে পড়ে। অপু কথা বলিতে জানিত না, কোন কথার কি মানে হয় বুঝিত না। মনে আছে নিশ্চিন্দিপুরের বাড়িতে থাকিতে একবার রান্নাবাড়ির দাওয়ায় কাঁঠাল ভাঙিয়া ছেলে মেয়েকে দিতেছিল। দুর্গা বাটি পাতিয়া আগ্রহের সহিত কাঁঠাল ভাঙা দেখিতেছে। অপু দুর্গার বাটিটা দেখাইয়া হাসি মুখে বলিয়া উঠিল, দিদি কাঁঠালের বড় প্রভু না মা? সর্বজয়া প্রথমটা বুঝিতে পারে না, শেষে বুঝিয়াছিল দিদি কাঁঠালের বড় ভক্ত। এ কথাটা বুঝাইতে ভক্ত কথাটা স্থানে প্রভু ব্যবহার করিয়াছে। তখন অপুর বয়স 9 বৎসরের কম নয়, অথচ তখনও সে কাজে কথায় নিতান্ত ছেলে মানুষ। একবার নতুন পরনের কাপড় কোথা হইতে ছিঁড়িয়া আসিবার জন্য অপু মার খাইয়াছিল। অনেক দিনের কথা, তবু ঠিক মনে আছে। হাড়িতে আমসত্ত্ব কুলচুর রাখিবার জোর ছিল না। অপু কোন ফাঁকে ঢাকনি খুলিয়া চুরি করিয়া খাইবেই। এই অবস্থায় একদিন ধরা পড়িয়া যায়। তখনকার সেই ভয় ছোট হওয়া রাঙা মুখখানি মনে পড়ে। বিদেশে একা কত কষ্টই হইতেছে, কে তাহাকে সেখানে বুঝাইতেছে। আর একদিনের কথা সে কখনো ভুলিবে না। অপুর বয়স তখন 3 বছর। তখন সে একবার হারাইয়া যায়। খানিকটা আগে সম্মুখের উঠানের কাঁঠাল তলায় বসিয়া খেলা করিতে তাহাকে দেখা গিয়াছে। ইহারই মধ্যে কোথায় গেল? পাড়ায় কাহারও বাড়িতে নাই, পেছনের বাসবনেও নাই। চারিদিকে খুঁজিয়া কোথাও অপুকে পাইল না। সর্বজয়া কাঁদিয়া আকুল হইল। কিন্তু যখন হরিহর বাড়ির পাশের বাঁশতলার ডোবাটা খুঁজিবার জন্য ওপাড়া হইতে জেলেদের ডাকিয়া আনাইল, তখন তাহার আর কান্নাকাটি রহিল না। সে কেমন কাঠের মতো হইয়া ডোবার পারে দাঁড়াইয়া জেলেদের জাল ফেলা দেখিতে লাগিল। পাড়া শুদ্ধ লোক ভাঙিয়া পড়িয়াছিল। ডোবার পারে আক্রুর জেলে টানা জেলের বাঁধন খুলিতেছিল। সর্বজয়া ভাবিল অক্রুর মাঝিকে চিরকাল সে নিরীহ বলিয়া জানে। ভালো মানুষের মতো কতবার মাছ বেচিতে গিয়াছে তাদের বাড়ি। সে সাক্ষাৎ জমের বাহন হইয়া আসিল কি করিয়া? শুধু অক্রুর মাঝি নয়, সবাই যেন যমদূত। অন্য অন্য লোকেরা যাহারা মজা দেখিতে ছুটিয়াছে, তাহারা, এমনকি তাহার স্বামী পর্যন্ত, সেই তো গিয়া ইহাতে ডাকিয়া আনিয়াছে। সর্বজয়ার মনে হইয়াছিল যে ইহারা সকলে মিলিয়া তাহার বিরুদ্ধে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র আটিয়াছে, কোন হৃদয়হীন নিষ্ঠুর ষড়যন্ত্র। ঠিক সেই সময় দুর্গা অপুকে খুঁজিয়া আনিয়া হাজির করিল।
অপু নাকি নদীর ধারের পথ দিয়া হনহন করিয়া হাঁটিয়া একা একা সোনাডাঙ্গার মাঠের দিকে যাইতেছিল। অনেকখানি চলিয়া গিয়াছিল। তাহার পর ফিরিয়েতে গিয়া বোধহয় পথ চিনিতে পারে নাই। বাড়ির কাঁঠাল তলায় বসিয়া খেলা করিতে করিতে কখন কোন ফাঁকে বাহির হইয়া গিয়াছে কেহ জানে না। যখন সকলে যে যার বাড়ি চলিয়া গেল, তখন সর্বজয়া স্বামীকে বলিল, এ ছেলে কোনোদিন সংসারী হবে না, দেখে নিও। হরিহর বলিল, কেন? তা ওরকম হয়, ছেলে মানুষ গিয়েই থাকে। সর্বজয়া বলিল, তুমি পাগল হয়েছ? 3 বছর বয়সে অন্য ছেলে বাড়ির বাইরে পা দেয় না, আর ও কিনা গা ছেড়ে বাঁশবন মাঠ ভেঙে গিয়েছে সে সোনাডাঙ্গার মাঠের রাস্তায়, তাও ফেরবার নাম নেই, হনহন করে হেঁটেই চলেছে। কখনো সংসারে মন দেবে না, তোমাকে বলে দিলাম। এ আমার কপালেই লেখা আছে। কত কথা সব মনে পড়ে, নিশ্চিন্দিপুরের বাড়ির কথা, দূরকার কথা। এ জায়গা ভালো লাগে না। এখন মনে হয় আবার যদি নিশ্চিন্দিপুরে ফিরিয়া যাওয়া সম্ভব হইত। একদিন যে নিশ্চিন্দিপুর ছাড়িয়া আসিতে উৎসাহীর অবধি ছিল না, এখন তাহারাই যেন রূপকথার রাজ্যের মতো 7 সমুদ্র 13 নদীর ওপারকার ধরা ছোঁয়ার বাহিরের জিনিস হইয়া পড়িয়াছে। ভাবিতে ভাবিতে প্রথম বসন্তের পুষ্প সুবাসু মধুর বৈকাল হইয়া যায়। অলস অস্ত আকাশের কত রং ফুটিয়া আবার মিলাইয়া যায়। গাছপালায় পাখি ডাকে। এরকম একদিন নয়, কত দিন হইয়াছে। কোনো কিছু ভালো মন্দ জিনিস পাইলেই সেটুকু সর্বজয়া ছেলের জন্য তুলিয়া রাখে। কুণ্ডুদের বাড়ির বিবাহের তত্ত্বে সন্দেশ আসিলে সর্বজয়া প্রাণ ধরিয়া তাহার একটা খাইতে পারে নাই। ছেলের জন্য তুলিয়া রাখিয়া রাখিয়া অবশেষে যখন হাড়ির ভেতর পচিয়া উঠিল, তখন ফেলিয়া দিতে হইল। পৌষ পার্বণের সময় হয়তো অপু বাড়ি আসিবে। পিঠা খাইতে ভালোবাসে, নিশ্চয়ই আসিবে। সর্বজয়া চাল কুটিয়া সমস্ত আয়োজন ঠিক করিয়া রাখিয়া বসিয়া রহিল। কিন্তু কোথায় অপু? একসময় তাহার মনে হয় অপু আর সেই অপু নাই, সে যেন কেমন হইয়া গিয়াছে। কই, অনেকদিন তো সে মাকে হু করিয়া ভয় দেখায় নাই, অকারণে আসিয়া তাহাকে জড়াইয়া ধরে নাই, এ কোণে ও কোণে লুকাইয়া দুষ্টুমি ভরা হাসি মুখে উকি মারে নাই, যাহা তাহা বলিয়া কথা ডাকিতে যায় নাই, ভাবিয়া কথা বলিতে শিখিয়াছে। এসব সর্বজয়া পছন্দ করে না। অপুর ছেলে মানুষের জন্য সর্বজয়ার মন তৃষিত হইয়া থাকে। অপু না বারুক, সে সবসময়ই তাহার উপরে একান্ত নির্ভরশীল ছোট্ট খোকাটি হইয়া থাকুক। সর্বজয়া যেন মনে মনে ইহাই চায়, কিন্তু তাহার অপু যে একেবারে বদলাইয়া যাইতেছে। অপুর উপর মাঝে মাঝে তাহার অত্যন্ত রাগ হয়। সে কি জানে না তাহার মা কিরকম ছটফট করিতেছে বাড়িতে? একবারটে কি এতদিনের মধ্যে আসিতে নাই? ছেলেবেলার সন্ধ্যার পর এ ঘর হইতে ও ঘর যাইতে মায়ের দরকার হইত। মা খাওয়াইয়া না দিলে খাওয়া হইত না। এই সেদিনই তো। এখন আর মাকে দরকার হয় না, না? বেশ, তাহারও ভাবিবার দায় পড়িয়া গিয়াছে, সে আর ভাবিবে না। বয়স হইয়া আসিল, এখন ইষ্টচিন্তা করিয়া কাল কাটাইবার সময়। ছেলে হইয়া স্বর্গে ধ্বজা তুলিবে কিনা? কিন্তু শীঘ্রই সর্বজয়া আবিষ্কার করিল, ছেলের কথা না ভাবিয়া সে একদণ্ড থাকিতে পারে না। এতদিন সে ছেলের কথা প্রতিদিনের প্রতি মুহূর্তে ভাবিয়া আসিয়াছে।
অপুর সহিত অসহযোগ করিলে জীবনটাই যেন ফাঁকা, অর্থহীন, অবলম্বন শূন্য হইয়া পড়ে। তাহার জীবনে আর কিছুই নাই এক অপু ছাড়া। একদিন নির্জন দুপুরবেলা ঘরে বসিয়া হাউ হাউ করিয়া কাঁদে। সেদিন বৈকালে সে ঘরে বসিয়া কার্পাস তুলার বীজ ছাড়াইতেছিল। হঠাৎ সম্মুখের ছোট ঘুলঘুলি জানালার ফাঁক দিয়া বাড়ির সামনে পথের দিকে তাহার চোখ পড়িল। পথ দিয়া কে যেন যাইতেছে। মাথার চুল ঠিক যেন অপুর মতো, ঘন কালো, বড় বড়, ঢেউ খেলানো। সর্বজয়ের মনটা ছ্যাদ করিয়া উঠিল। মনে মনে ভাবিল, এ অঞ্চলের মধ্যে এরকম চুল তো কখনো কারো দেখেনি কোনোদিন। সেই ৭০-এর মতো চুল অবিকল। তাহার মনটা কেমন উদাস অন্যমনস্ক হইয়া যায়। তুলার বীজ ছাড়াইতে আর আগ্রহ থাকে না। হঠাৎ ঘরের দরজায় কে যেন টোকা দিল। তখনই আবার মৃদু টোকা। সর্বজয়া তাড়াতাড়ি উঠিয়া দোর খুলিয়া ফেলে। নিজের চোখে বিশ্বাস করিতে পারে না। অপু দুষ্টুমি ভরা হাসি মুখে দাঁড়াইয়া আছে। নিচু হইয়া প্রণাম করিবার আগেই সর্বজয়া পাগলের মতো ছুটিয়া গিয়া ছেলেকে জড়াইয়া ধরিল। অপু হাসিয়া বলিল, টের পাওনি তুমি না মা? আমি ভাবলাম আস্তে আস্তে উঠে দরজায় টোকা দেব। সে মামজোয়ানের মেলা দেখিতে আসিয়া একবার বাড়িতে না আসিয়া থাকিতে পারি নাই। এত নিকটে আসিয়া মার সঙ্গে দেখা হইবে না, পুলিনের নিকট রেল ভাড়া ধার লইয়া তবে আসিয়াছে। একটা পুটুলি খুলিয়া বলিল, তোমার জন্য ছুঁচ আর গলি সুতো এনেছি। আর এই দেখো কেমন কাঁচা পাঁপড় এনেছি মুগ ডালের, সেই কাশিতে তুমি ভেজে দিতে। অপুর চেহারা বদলাইয়া গিয়াছে। অন্য ধরনের জামা গায়ে, কি সুন্দর মানাইয়াছে। সর্বজয়া বলে, বেশ জামাটা, এবার বুঝি কিনেছিস? মার দৃষ্টি আকৃষ্ট হইয়াছে দেখিয়া অপু খুব খুশি। জামাটা ভালো করিয়া দেখাইয়া বলিল, সবাই বলে জামাটার রং চমৎকার হয়েছে। চাপা ফুলের মতো হবে ধুয়েলে, এই তো মোটে কোড়া। বোর্ডিংয়ে গিয়া অপু এই কয় মাস মাস্টার ও ছাত্রদের মধ্যে যাহাকেই মনে মনে প্রশংসা করে, কতকটা নিজের জ্ঞাতসারে কতকটা অজ্ঞাতসারে তাহারই হাবভাব, কথা বলিবার ভঙ্গি নকল করিয়াছে। সত্যেনবাবুর, রমাপতির, দেবব্রতের, নতুন আঁকের মাস্টারের, সর্বজয়ার যেন অপুকে নতুন নতুন ঠেকে। পুরাতন অপু যেন আর নাই। অপু তো এরকম মাথা পেছনের দিকে হেলাইয়া কথা বলিত না। সে তো পকেটে হাত পুরিয়া এভাবে সোজা হইয়া দাঁড়াইত না। সন্ধ্যার সময় মায়ের রাধিবার স্থানটিতে অপু পিঁড়ি পাতিয়া বসিয়া গল্প করে। সর্বজয়া আজ অনেক দিন পরে রাত্রে রাধিতে বসিয়াছে। সেখানে কত ছেলে একসঙ্গে থাকে, এক ঘরে কজন, দুবেলাই মাছ দেয়, পেট ভরিয়া ভাত দেয় তো। কি খাবার খায় সে বৈকালে? কাপড় নিচে কাচিতে হয়, সে তাহা পারে তো? পড়াশোনার কথা সর্বজয়া জিজ্ঞাসা করিতে জানে না, শুধু খাওয়ার কথাই জিজ্ঞাসা করে। অপুর হাসিতে, ঘাড় দুলুনিতে, হাত পা নাড়াতে, ঠোঁটের নিচের ভঙ্গিতে সর্বজয়া আবার পুরনো অপু, চিরপরিচিত অপুকে ফিরিয়া পায়। বুকে চাপিতে ইচ্ছা করে। সে অপুর গল্প শোনে না, শুধু মুখের দিকেই চাহিয়া থাকে। হাতে পায়ে বল পেলাম মা। এক এক সময় মনে হতো অপু বলে কেউ ছিল না, ও যেন স্বপ্ন দেখেছি। আবার ভাবতাম, না, সেই চোখ, টুকটুকে ঠোঁট, মুখের তিল স্বপ্ন নয়, সত্যি তো। রাতে বসেও কেবল মনে হয় অপুর আসা স্বপ্ন, হয়তো সব মিথ্যে। তাই কেবল ওর মুখের দিকেই ঠাউরে দেখি। অপু চলিয়া যাবার কয়েকদিন পরে
সর্বজয়া তেলিগুন্নির কাছে গল্প করিয়াছিল। পরদিনটাও অপু বাড়ি রহিল। যাইবার সময় মাকে বলিল, মা, একটা টাকা দাও তো, কতগুলো ধার আছে, এ মাসে শোধ করব, দেবে? সর্বজয়ার কাছে টাকা ছিল না, বিশেষ কখনো থাকে না। তেলিরা ও কুণ্ডুরা জিনিসপত্রটা, কাপড়খানা, সিধাটা সেই রকমই দিয়া সাহায্য করে। নগদ টাকা করি কেহ দেয় না। তবু ছেলের পাছে কষ্ট হয়, এজন্য সে তেলিগিন্নির নিকট হইতে একটা টাকা ধার করিয়া আনিয়া ছেলের হাতে দিল। সন্ধ্যার আগে অপু চলিয়া গেল। ক্রোশ 2 দূরে স্টেশন, সন্ধ্যার পরেই ট্রেন। এরই সাথে শেষ হল শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিতর 3য় পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।